টিবিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি দিক যে বিষয়টি নিয়ে আজকে আমরা কথা বলতে চাই, যে সেটি একটা জটিল এবং ভয়াবহ বিষয়। আমেরিকায় বসবাসরত আমরা যারা অভিবাসী বা গ্রিন কার্ডধারীদের আমাদের জীবনযাপনে অনেক সময় মারাত্মক প্রভাব ফেলতে পারে এই বিষয়টি, এবং সেটি হচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স। এই ডোমেস্টিক ভায়োলেন্স যে কখন সরাসরি ভিসা বা গ্রিন কার্ড বাতিল বা ডিপোর্টেশনের মতো কঠিন ব্যবস্থাও নেওয়া হতে পারে, এই বিষয়টি আজকে আমাদের আলোচনার অন্তর্ভুক্ত করা হয়েছে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও যদি আপনাদের তো ইমিগ্রেশন নিয়ে নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ এবং প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকিউ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস, ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ, কুইন্স কাউন্টি, এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের লাইসেন্সপ্রাপ্ত অ্যাটর্নি অ্যাট ল। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারা দিনের কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছে, এবং আজকে একটি আনইউজুয়াল বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, অথচ এই বিষয়টি প্রায়শই ঘটে থাকছে আমাদের প্রাত্যহিক জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, এবং এই বিষয়টি যে আমাদের এই সামাজিক বা পারিবারিক এই বিষয়টি বা ঘরের বিষয়টি একসময় আমাদের এই যে কোনো ধরনের আমরা ভিসা নিয়ে এখানে আসি না কেন, বা আমাদের গ্রিন কার্ড থাকুক না কেন, কিংবা আমরা এমনকি আমরা যদি সিটিজেনও হয়ে থাকি অপরাধের মাত্রা বুঝে, সেক্ষেত্রে আমাদেরকে দেশ থেকে বিতাড়নও করা হতে পারে। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখনকার অবস্থার প্রেক্ষাপটে। সুতরাং প্রথমেই আপনার কাছে বেশ কয়েকটা প্রশ্ন আমি রেখে দিতে চাই, যে যুক্তরাষ্ট্রের আইনে এই ডোমেস্টিক ভায়োলেন্স বলতে আসলে আমরা কি বুঝি, মানে মাত্রাটা কি পরিমাণে হতে পারে? তো একটা করে বলেন নাকি? আচ্ছা, ঠিক আছে, তাহলে এটাই আমরা প্রথমে বলি, তারপরে বাকি প্রশ্নগুলো আমরা বলবো। ডোমেস্টিক ভায়োলেন্স শব্দটা হচ্ছে, ডোমেস্টিক মানে যারা একই বাসায় বা সম্পর্কটা ডোমেস্টিক মানে পারিবারিক সম্পর্ক, তাকে ডোমেস্টিক সম্পর্ক, ডোমেস্টিক রিলেশনস থেকে ডোমেস্টিক ভায়োলেন্স বলে। যাদের সাথে ডোমেস্টিক রিলেশনস আছে, যেমন স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ছেলে মেয়ে, হয়তো তারা এক বাসায় থাকতে পারে আবার নাও থাকতে পারে, কিন্তু রিলেশনশিপ ডোমেস্টিক রিলেশন থেকে যদি ভায়োলেন্ট কেউ কিছু করে, দ্যাট ইজ কল্ড ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে এখন খুবই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি, কারণ হচ্ছে ইমিগ্রেশন এবং ক্রাইম একটার সাথে একটা ওতপ্রোতভাবে আমেরিকায় জড়িত। ক্রিমিনাল যে অ্যাক্টিভিটির সাথে ইমিগ্রেশন খুবই রিলেটেড, আর স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্স। আমি আপনাদের প্রোগ্রামে, আমার ফেসবুক লাইভে এবং সবসময় বলে থাকি, দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট টু নো, এভরিওয়ান শুড নো দিস। ডোমেস্টিক ভায়োলেন্স একমাত্র ক্রাইম, যেই ক্রাইমে মিসডিমিনার হলেও যদি মিসডিমিনারে কেউ যদি দোষ স্বীকার করে, তাহলে তার গ্রিন কার্ড, স্থায়ী গ্রিন কার্ড বাতিল হওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে। এবং যারা ট্যুরিস্ট ভিসায় আছে, অথবা যাদের কোনো ধরনের স্টুডেন্ট ভিসা বা নন ইমিগ্রেন্টস যারা আছে, তাদের ভিসাটা অটোমেটিক রিভোক করতে পারে স্টেট ডিপার্টমেন্ট এবং ইউএসসিআইএস এর প্রক্রিয়ার মাধ্যমে। সো এক্ষেত্রে সবাইকে বলি, আপনারা আইন জানুন, আইন মানুন। যদি রেগুলার ক্রাইমে যদি আপনি অ্যাসল্টও কাউকে করেন, বা অ্যাসল্ট হয়, অথবা কোনো ধরনের বড় ধরনের ক্রাইমে ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি যাই হোক না কেন, যদি 1 বছরের কম জেল হয়, তাহলে এটা ম্যান্ডেটরি
গ্রিন কার্ড রিভোক করবে না। কিন্তু যদি 1 বছরের বেশি সময় যদি কেউ জেলে থাকে, চিন্তা করেন কতটুকু গুরুত্বপূর্ণ। সাধারণ মামলা যদি কেউ 1 বছরের বেশি 365 দিনের বেশি জেলে থাকে, তার যেই পরিমাণ শাস্তি ইমিগ্রেশনে, সেম পরিমাণ শাস্তি যদি আপনি ডোমেস্টিক ভায়োলেন্সে কেউ শুধুমাত্র মিসডিমিনারে দুঃস্বীকার করেন, কোনো একটা ঝগড়ার কারণে হয়তো একটু ব্লিডিং হলো, হয়তো একটু চড়থাপ্পড় দিল, খুব বাহাদুরি করলো কেউ যে আমি তাকে মারছি কি হবে, এইটার কারণে দুঃস্বীকার করলে তার কিন্তু গ্রিন কার্ড বাতিল হবে, ম্যান্ডেটরি। ইদানিং ঘটনাগুলো ঘটছে বিধায় আমি সবাইকে সতর্ক করছি, কারণ আপনাদেরকে সবসময় বলে আমি আইন জানুন, আইন মানুন, সচেতন থাকুন। সচেতন না থাকলে আপনি এরকম বিচারের সম্মুখীন হতে পারেন। ইদানিং যে ঘটনাগুলো ঘটেছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, একটা প্র্যাকটিক্যাল ঘটনা, ইটস এ রিয়েল কেস, রিয়েল ফ্যাক্ট। এক ভদ্রলোক আজকের থেকে 7 বছর আগে সে ডোমেস্টিক ভায়োলেন্সে দুঃস্বীকার করেছিল। পরবর্তীতে তার 10 ইয়ার্স গ্রিন কার্ড আবার রিনিউও করেছে, কোনো সমস্যা হয় নাই। বর্তমানে তাকে এই গত মাসে তাকে অ্যারেস্ট করা হয়েছে, আইস তাকে নিয়ে গেছে, কারণ তার ডোমেস্টিক ভায়োলেন্সে গিলটি প্লি করেছিল। আগের প্রশাসন এগুলো রিনিউ করার সময় দেখে নাই, কিন্তু এখন যখন এগুলো ক্রাইমগুলো যখন তারা ক্লাসিফাই করতেছে, তার গ্রিন কার্ড বাতিলের জন্য তাকে ডিটেনশনে নিয়ে গেছে। আলটিমেটলি সে যে ম্যান্ডেটরি ডিপোর্টেশন প্রক্রিয়া আছে, ট্রাই করা যাবে বের করার, কিন্তু ইট ইজ আনলাইকলি সে বের হবে না, কারণ হচ্ছে দের ইজ ম্যান্ডেটরি ডিপোর্টেশন যদি কেউ ডোমেস্টিক ভায়োলেন্সে গিলটি প্লি করে, ওয়েদার ইট ইজ মিসডিমিনার অর ফেলনি। আরেকটা জিনিস প্রসঙ্গত না বললেই নয়, এটা সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল হচ্ছে এবং মানুষজন জানতে চাচ্ছে, আমার কাছে প্রশ্ন করে বলেছে, মঈন ভাই আপনি একটু সতর্ক করেন, TVN 24 খুবই জনপ্রিয়, দেশে বিদেশে সবাই এই নিউজটা, টেলিভিশন নিউজটা দেখে আপনারা একটু বললেন। গত 30 তারিখে বাংলাদেশি এক ভদ্রলোক 71 ইয়ার্স ওল্ড মিস্টার হাকিম, উনি ম্যানহাটনে গাড়ি চালানো অবস্থায় তার গাড়ির সামনে একটা ফিউজিটিভ যে কিনা জেল থেকে বেরিয়ে আসছে, তার কোনো পুলিশ তাকে খুঁজছে, এইরকম লোক তার গাড়ির সামনে এসে পড়াতে সে হয়তো বুঝে নাই, ধাক্কা লাগলে তার ধাক্কা লাগছে তার গাড়ির সাথে, টেনে হিসড়ে সে 2টা ব্লক চলে গেছে। লোকটা যাওয়ার পরে বাংলাদেশি ভদ্রলোক, উনার কিন্তু কোনো দোষ বলতে আমরা বুঝি না, কিন্তু সরল বিশ্বাসে উনি বুঝে কি পড়ছে হয়তো দেখে নাই, উনি না দেখে উনি তার ভাবছে হয়তো কিছু পড়ে নাই, গাড়িতে চালিয়ে চলে আসছে। কিন্তু আলটিমেটলি পুলিশ তাকে খুঁজছে এবং পুলিশ তাকে অ্যারেস্টও করেছে। তাকে এখন যেহেতু ওই যে পথচারী, যে বললাম যে জেল থেকে পালিয়ে যাওয়া পথচারী, সে কিন্তু তারপরে মারা গেছে, কারণ 2 ব্লক তাকে যখন গাড়ির নিচে মারা গেছে। এখন এই বাংলাদেশি ভদ্রলোক শুধুমাত্র সচেতন না থাকার কারণে সে এখন আনলাইকলি ম্যানস্লটার, এই দেশে ক্লাসিফিকেশন হচ্ছে হোমিসাইড, ম্যানস্লটার, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি। সে অ্যাক্সিডেন্ট সিন লিভ করাতে সে প্রথম যে ক্রাইম দিয়ে শুরু হয়েছে, এখন তার যে খুনের মামলা তাকে দেওয়া হবে। সে কিন্তু আইনটা সে জানে, আমরা সবাই জানি যে কোনো দুর্ঘটনা ঘটলে অ্যাক্সিডেন্ট সিন যদি আমরা ত্যাগ করি, ছড়ে যায়, ইনফরমেশন না দিয়ে, এটা কিন্তু ছোট ক্রাইম, খুব বড় ক্রাইম না। যেহেতু লোকটা মারা গেছে, এখন এই বড় ডেথটাও কিন্তু তার উপরে এসে পড়ছে। তো আপনাদের সব এটা এই জন্য বলছে, আমরা সবাই জানি এবং আবারও জানতে হবে যে অ্যাক্সিডেন্ট যদি হয় কখনো, আপনারা অপর পক্ষের সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ না করে, অথবা পথচারীকে যদি হিট করে থাকেন তার সাথে ইনফরমেশন এক্সচেঞ্জ না করে, বা অ্যাম্বুলেন্স পুলিশ আসার আগ পর্যন্ত যদি নিরাপদ মনে করেন, আপনারা জায়গা ত্যাগ করবেন, নাহলে এরকম বিপদের সম্মুখীন হতে পারেন। যে কিনা এই বাংলাদেশি ভদ্রলোক সচেতন না থাকার কারণে হয়তো ভয় পেয়েছে, কিন্তু তাকে আমরা ওইভাবে দোষ বানাচ্ছি, সে দুর্ভাগ্য এর মধ্যে লোকটা মারা যাওয়াতে সে পুরাটা দায়িত্ব তার উপর। তার বেইল হবে এখন $300,000 অথবা $100,000 ক্যাশ। তো এটা তো কার পক্ষে সম্ভব বলেন? আমি সবাইকে বলি, আর আমরা অ্যাটর্নি আপনাকে তথ্য দিয়ে উপকার করার চেষ্টা করছি। অনেকে বলে যে মঈন চৌধুরী একই কথা বারবার কেন বলেন, কিন্তু আমরা একই মিস্টেকটা বারবার করি বিধায় যদি আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। যদি আপনি হয়তো ভাবছেন এটা খুব আপনার জন্য খুবই মাইনর, এটা তো আমি সবসময় জানি মঈন চৌধুরী বলে কেন, কিন্তু 75% লোক হয়তো জানে না। তাদের যে ভদ্রলোক যে করেছে উনি জানে, উনিও জানে, কিন্তু তারপরে তো করে বসেছে। তারপরে উনি
সচেতন ছিল না, উনি ভয় পাচ্ছিলেন। সবসময় আপনি যখন সোবার থাকবেন তখনই ড্রাইভ করবেন, যখন আপনার তন্দ্রায় থাকবেন, ঘুমে থাকবেন, ঘুম আসে, ওই সময় চেষ্টা করবেন গাড়ি না চালিয়ে অথবা একটু জায়গায় কোথাও নিরাপদ স্থানে একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবেন, একটু ন্যাপ নিলেন কোনো পার্কিংয়ে, তারপর আপনি গাড়ি চালাবেন। ওই লোক হয়তো বুঝেই নাই যে কি করেছে, ওনার জন্য খুব দুঃখ হচ্ছে এই জন্য যে উনি আসলে না বুঝে কাজটা করেছেন। ইচ্ছা করে তো এইভাবে গাড়ি চালানোর কথা না। তো সবাইকে আবারও বলি, আমরা অ্যাটর্নিরা আমরা যারা অ্যাক্সিডেন্ট কেস করি, রিকভার মিলিয়নস অফ ডলার ফর ক্লায়েন্টস, কিন্তু আমরা চাই না কেউ ভুল করুক এবং আপনার ভুলে কারো ক্ষতি হোক। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী বিষয়টি ব্যাখ্যা করার জন্য। যদিও যে বিষয়টি আপনি বললেন এটি পারিবারিক সহিংসতার সাথে যুক্ত নয়, কিন্তু সামাজিক সচেতনতার জন্য এটা অবশ্যই জরুরি এবং বলা যায় এটার সাথেও। কারণ এই ভদ্রলোক যিনি অ্যাক্সিডেন্ট করেছেন, জেনেই হোক না জেনেই হোক, বুঝেই হোক না বুঝেই হোক, অপরাধ তো অপরাধী। কিন্তু এখন দেখেন, যাদের গ্রিন কার্ড আছে তারা যদি কোনো এই ধরনের কেসে জড়িত হয়, তাদের কিন্তু গ্রিন কার্ড আলটিমেটলি থাকবে না। বর্তমান প্রশাসনের নিয়ম এটা, সব প্রশাসনের এইটাই আইন কিন্তু ট্রাম্প প্রশাসন নতুন কোনো আইন তৈরি করে নাই, কিন্তু সে যে ইমপ্লিমেন্ট করাতে এগুলা কিন্তু সিরিয়াসলি ইমপ্লিমেন্ট হচ্ছে। যদি 1 বছরের বেশি কোনো কারণে কারো জেল হয়, তখন কিন্তু তার গ্রিন কার্ড রিভোকেশন ম্যান্ডেটরি। সেম ভাবে ডোমেস্টিক ভায়োলেন্স যদি কেউ গিলটি প্লি করে, গ্রিন কার্ড তার বাতিল হয়ে যাওয়া ম্যান্ডেটরি নোটিশের মাধ্যমে হবে। সেটাই, এটা আমরা সচেতন করার জন্যই বলি, কারণ আমরা এটা প্রত্যেকেই অনুভব করি। যদি আমরা পারিবারিক F4 ভিসাতেও আসি, 18-20 বছর অপেক্ষা করার পরে আসি, কি পরিমাণ মানসিক একটা যন্ত্রণার মধ্য দিয়ে আমরা বেরিয়ে এখানে আসি। এসার পরে যদি এই ধরনের অবস্থা ঘটে, বা অ্যাসাইলাম যারা করি, তারাতে তো জুতোর শুকতলা তাদের ক্ষয় হয়ে যায়। একবার অ্যাটর্নির কাছে যাওয়া, আবার যেখানে যাওয়া ওখানে যাওয়া, এত কিছুর পরে এসে যদি আমাদের সামান্য সচেতনতার অভাবে যদি এই গ্রিন কার্ডটি রিভোক হয়ে যায় বা ভিসা যদি বাতিল হয়ে যায়, এর থেকে তো বড় কষ্টের কিছু নেই। অবশ্যই। তো অনেক ধন্যবাদ বিষয়টি আপনাকে। আমরা নেক্সট প্রশ্ন করার আগে আমরা একটু আমি একটু কথাগুলো বলে নিই ডোমেস্টিক রিলেশনসের ব্যাপারে। যা কমিউনিটিতে বর্তমানে হচ্ছে, আমি একটা সচেতনমূলক কিছু কথা বলবো। এখন TVN24 হচ্ছে বিশাল একটা প্ল্যাটফর্ম, যেখানে মন খুলে কথাগুলো বলা যায়। আমরা যখন রিলস করি তখন 30 সেকেন্ড ব্যাখ্যা করা যায় না। সো ডিপেন্ড, এই যে বর্তমান সময়ে সাইবার বুলিং যে কাজটা হচ্ছে, এটাও কিন্তু ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে পড়ে। অনেকে দেখা যায় যে বয়ফ্রেন্ডস গার্লফ্রেন্ডস, আমরা যেহেতু একটা যুগ পার হয়ে আসছে, আমাদের পরের জেনারেশন কিন্তু একটু ফাস্ট যুগ, কিন্তু অনেকের মেন্টালিটি বাংলাদেশের মতো রয়ে গেছে। কেন রয়ে গেছে? কারণ তারা রিভেঞ্জে বিশ্বাস করে। এই দেশে রিভেঞ্জটা চলে না। আপনারা কাউকে কখনো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না, কারণ প্রতিশোধ নিতে গেলে আপনি যে বিপদ ডেকে আনবেন। এই কারণে বলছি যে একটা সম্পর্ক যখন ভেঙে যায়, আমি অনেকগুলা কল পাই এবং আমার অফিসের লোক জানাস যারা সম্পর্ক ছিল বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজব্যান্ড ওয়াইফ, তারা করে কি যে ইন্টিমেট পিকচারগুলা কারোর সাথে কারো যখন সম্পর্ক থাকে তখন ইন্টিমেট পিকচার থাকতেই পারে, ওইগুলা দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। দিস ইজ এ সিরিয়াস ক্রাইম। সম্পর্ক থাকা অবস্থায় যদি আপনার সাথে ইন্টিমেট পিকচার থাকে, ইউ শুড নট, নেভার এভার try to publish this kind of picture. This is against the law. এবং এই কারণে আপনি ওই যে ব্যক্তি যার বিরুদ্ধে আপনি কিছু লিখছেন বা যার ইন্টিমেট পিকচার দিচ্ছেন, তার যদি এই কারণে কোনো ক্ষতি হয়, ইউ উইল বি রেসপন্সিবল। এই ভদ্রলোক যেমন গাড়ি দিয়ে চালানোর পর তার কিন্তু খুনটা সে করে নাই, ইচ্ছাকৃত করে নাই, কিন্তু তার শুধু অ্যাক্সিডেন্ট সিন লিভ করার কারণে সমস্যা। সেম ভাবে আপনার প্ররোচনায় বা আপনার ক্রাইমের কারণে তার যদি কোনো মেন্টাল স্টেজ কোনো খারাপ কিছু করে, ইউ উইল বি রেসপন্সিবল ফর দিস। তার করণীয় কি ছিল যে ওখানে যখন অ্যাক্সিডেন্ট হলো থেমে থাকতো, পুলিশ কল করতো। সে যদি থাকতো এখানে যে ঘটনাস্থলে থাকলে, তখন আর তার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হইতো না। মারা যাক, 10টা খুন হয়ে যাক, তার কিছু যায় আসে না, কারণ সে তো ইচ্ছাকৃতভাবে করে নাই। সো সবাইকে নিজে পুলিশ করা উচিত ছিল, এটাই ছিল উচিত। আমি পুলিশ কল দিলাম, তোমরা আসো, তারা এসে দেখবে তার কোনো ফল্ট নাই, কোনো তার একটা মাত্র মিস্টেক যে সে চলে আসছে, নাহলে সে কিন্তু আর কোনো ভুল সে করে নাই। সামান্য মিস্টেকের কারণে একটু নার্ভাসনেসের কারণে তার এই কাজটা। সেম ভাবে আমি বলছি, যদি কারণ সাইবার বুলিং ইজ এ সিরিয়াস ক্রাইম। আমরা কোনো সময় নতুন প্রজন্মকে, those you listening to me in English, I'm telling you in English because if you don't speak Bangla, your parents could show you this. So if anyone post
intimate picture of your ex-boyfriend, girlfriend, ex-husband, ex-wife to humiliate you in public. This is a crime, cyberbullying, and no one should do it. This is against the law. You can be punished by the law. So this is very important to know everyone. সবাই এই আইনটা জানেন, কিন্তু আপনারা বাংলাদেশি বা এশিয়ান লোকগুলা সাধারণত অ্যাঙ্গারটা কন্ট্রোল করতে পারে না। So we have to know how to control your anger. কোন প্রতিশোধ নিতে গেলে বিপদটা আপনারই হবে। So be careful. এক্ষেত্রে তাহলে আপনাকে একটা অনেক প্রশ্নেরই উত্তর আপনি দিয়ে ফেলেছেন। যদি আপনার কাছে একটা প্রশ্ন করি যে যদি কারো গ্রিন কার্ড থাকে এবং তিনি যদি নাগরিকত্বের জন্য যদি আবেদন করতে চান, কিন্তু আগে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে জড়িয়েছিলেন, সেক্ষেত্রে তার সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে সমস্যা হবে কিনা? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সিটিজেনশিপের ক্ষেত্রে তারা লাস্ট 5 ইয়ার্সের সব হিস্ট্রি দেখে, আপনার ক্রিমিনাল রেকর্ড লাস্ট 5 ইয়ার্স, কিন্তু এর আগে স্ট্যাচুরি পিরিয়ড হচ্ছে লাস্ট 5 ইয়ার্স। যদি আপনি ছোটোখাটো ক্রাইমে গিলটি প্লি করে থাকেন সমস্যা নেই, বাট ইফ ইউ এভার প্লিডেড গিলটি অন domestic violence misdemeanor and if you pleaded guilty is a serious offense, you should be removed from this country. এটা আপনার গ্রিন সিটিজেন পাওয়া যাবে না, আপনার গ্রিন কার্ড বাতিল করতে পারে তারা। কিন্তু যদি আপনি এসিডি নিয়ে থাকেন কোনো কারণে, এসিডি অ্যাকুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল। অনেক সময় দেখা যায় হাজব্যান্ড আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ঝগড়া করে, তারপর তারা থানায় যায়, থানা থেকে তাদেরকে হয়তো কোর্টে পাঠায়, কোর্টে পাঠানো বলে ঠিক আছে তোমরা এখন নিয়ে যাও, তোমাদেরকে আমরা, তুমি দোষ স্বীকার করো। এইভাবে না যে 6 মাস যদি ভালো থাকো তাহলে হয়তো তোমার এই কেসটা ডিসমিস হয়ে যাবে। দিস ইজ কল এসিডি অ্যাকুইটাল ইন কন্টেম্পলেশন অফ ডিসমিসাল। একটা সার্টেন টাইম পরে কেসটা ডিসমিস হয়ে যাবে, কিন্তু ডিসমিস হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই কেসটা পেন্ডিং থাকলো, তার কিন্তু এর ভিতরে তার কিন্তু কোনো শপথ গ্রহণ হবে না। সো এই ক্ষেত্রে যে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য বলছি, যদি এসিডি হয়ে থাকে তখন ইমিগ্রেশন তাদের মতো করে এটা রিভিউ করে আবার স্টেটমেন্ট দেবে আসলে কি ঘটেছে। কিন্তু যদি গিলটি প্লি করে সিরিয়াস অফেন্স, ইউ শুড নট ফাইল ফর সিটিজেনশিপ। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। আমরা কিছু প্রশ্ন নিয়ে নিই, অনেকগুলো প্রশ্ন আছে, যদিও আমারও এক্ষেত্রে অনেক প্রশ্ন ছিল, সেগুলো পরে আমরা দেখব। না, সেগুলো আমরা পরে দেখব, কারণ অনেক কথাই আপনি বলে ফেলেছেন। সুতরাং আমরা একটু কিছু ফেসবুকে প্রশ্ন আছে, বোধহয় টেলিফোনও আছে, সবগুলো আমরাই নেব। মেহেরুন্নেসা তিনি বলছেন, আমার হাজব্যান্ড ইউএসএ গ্রিন কার্ড হোল্ডার, আমার জন্য ইমিগ্রেন্টস ভিসা অ্যাপ্লাই করেছে, এখন আমি বাংলাদেশ গভর্নমেন্টের জব করি, আমার এনওসি দিশে পাসপোর্ট করতে বোধহয় হবে, আমি কি পাসপোর্টে ভিসা পাবো? অবশ্যই আপনি পাসপোর্টের ভিসা পাবেন, সমস্যা নাই, যেহেতু আপনার হাজব্যান্ড, দিস ইজ ইয়োর রাইটস। আপনার হাজব্যান্ড আপনার যে দেশেরই হন না কেন, আপনি সরকারি চাকরি করেন বা বেসরকারি চাকরি, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে দেশে এসে নির্দিষ্ট সময় থাকতে হবে। আপনি যদি ঘন ঘন যাতায়াত করেন তখন তারা সিটিজেনশিপের রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করতে পারবেন না। তো সেক্ষেত্রে যেটা আমি বুঝেছি, এই মেহেরুন্নেসার যে প্রশ্নটি, উনি যেহেতু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডাররা সাধারণত বাংলাদেশ সরকারের একটা পাসপোর্ট আছে, ব্লু রঙের একটা পাসপোর্ট পায়। সেই পাসপোর্টে যেটা উনি বোঝাতে চাচ্ছেন যে আমার গ্রিন কার্ড হোল্ডার, তার মানে স্পাউস হিসেবে নিয়ে আসতে চাচ্ছে, সেই গভর্নমেন্ট পাসপোর্টে কিন্তু এই ভিসা দেবে না, তাকে ওই পাসপোর্ট সারেন্ডার করে গভর্নমেন্ট সাধারণ পাসপোর্ট, যেটা গভর্নমেন্ট পাসপোর্ট এক জিনিস আর গভর্নমেন্ট এমপ্লয়ি এক জিনিস। গভর্নমেন্ট পাসপোর্টে ডিপ্লোমেট যদি হয়ে থাকে ডিফারেন্ট ক্যাটাগরি, ডিপ্লোমেট কিনা সে আমরা তো জানি না। না, আমি যেটা জানি, যেহেতু এর ভুক্তভোগী আমরা ছিলাম, তো আমরা জানি, আমাদেরও এটা হয়েছিল। বাতিল করে আবার ওই জেনারেল, সেটা এনওসি সে নিয়েছে, সুতরাং কোনো সমস্যা হওয়ার কথা নেই। এখন ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সাধারণ পাসপোর্ট করে জমা দিলেই ভিসা পাতে কোনো সমস্যা নেই। মেহেরুন্নেসা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। সুলভ সেন তিনি বলছেন, আমার এক রিলেটিভ গত কয়েকদিন আগে ইন্ডিভিজুয়াল হিয়ারিং হয়, তখন সরকারি লয়ার 60 দিনের সময় চেয়ে নেন, তখন লয়ার কিছু ডকুমেন্ট চায় এবং বাংলাদেশ পরিস্থিতি দেখবেন, এমন অবস্থা কেস গ্রান্টেড হওয়ার সম্ভাবনা কতটুকু?
ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা জানি খুব একটা ভালো না, কিন্তু আমরা সবাই জানি খুব একটা ভালো না, কিন্তু আমেরিকান সরকারের কাছে বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই ভালো। কারণ হচ্ছে যে নিউজ মিডিয়াগুলোতে অনেক খবর আসে না, সো যেই কারণে তারা ভাবে বাংলাদেশে কোনো সমস্যাই নেই। যদি রিভিউ করে হয়তো আপনার বিপক্ষেই যেতে পারে। এক্ষেত্রে ডিপেন্ড করে জাজের উপর, জাজকে কীভাবে রিভিউটা করতেছে, সে কি বাস্তব চিত্র দেখছে নাকি সে ডকুমেন্টারি ডকুমেন্টগুলো দেখছে। তো ডিপেন্ড করে আপনার ডকুমেন্টের উপরে এবং জাজের মতিগতির উপর অনেক কিছু ডিপেন্ড করে। একই কেসে দেখবেন যে অনেকগুলো জাজ আছে, একই ধরনের কেসে একটা এক ক্লায়েন্ট উইন করবে এক জাজের কাছে, আর ডিফারেন্ট জাজের কাছে এটা ডিনাই দ্য কেস। সো আপনি অনেক ব্যাপার আছে যখনই আদালতের বিচার থাকে, আপনার ডকুমেন্টের পাশাপাশি ভাগ্য একটা বড় ফ্যাক্টর। আমি সবসময় বলি ভাগ্য আসলে একটা বড় ফ্যাক্টর। জাজের মুডের উপর ডিপেন্ড করে, অনেক সময় জাজের রেকর্ড আপনার দেখবেন ডিপেন্ড করে, জাজের স্কোরের উপর ডিপেন্ড করে, আপনার টেস্টিমনির উপর ডিপেন্ড করে, আপনাকে জাজ লাইক করলো ডিপেন্ড করে। প্রেজেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট, ডকুমেন্টেশন ভেরি ইম্পর্টেন্ট। আপনার অ্যাটর্নি আপনি কীভাবে প্রডিউস করেছেন, আপনার কথাগুলো দেখলে আমরা বুঝি যে আপনি সত্য না মিথ্যা বলছেন। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য ট্রেনিং নেওয়া উচিত এবং আপনারা অনেস্টলি যদি বলেন সত্য বললে এবং সত্যগুলো আসলে আর উপর পক্ষ বুঝতে পারে। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। আমরা আর একটা প্রশ্ন ফেসবুক থেকে নেবো, কারণ এটা বোধহয় আমাদের আজকের আলোচনা ডোমেস্টিক ভায়োলেন্সের সঙ্গে যুক্ত। সারা বেগম, তিনি বলছেন আমার ভাই জেলে আছে, তার ওয়াইফ কেস করেছে। বিষয়টা হচ্ছে এরকম, এখন যদি তিনি কেস তুলে আনেন তাহলে কি হবে? তার কোর্টের ডেট 1 মাস পর, এর আগে কি আনতে পারবেন? এক্সট্রিমলি সরি শুনে, কারণ আপনি বুঝতেই পাচ্ছেন দর্শক যারা শুনছেন এই ঘটনাটা, আমরা তো মানে আইডেন্টিটি এখানে ডিসক্লোজ করছি না, কিন্তু যে ঘটনা শুনে তার মানে কতটুকু রিয়েল ঘটনা এখন বুঝেন। একটা স্ত্রীর অভিযোগে একজন স্বামী 1 মাস পরে ডেট, মানে আরো অনেকদিন আগে থেকে উনি জেলে আছেন। জেল মানে ওনার হয়তো শাস্তি হয়ে গেছে, অথবা উনি বেইল ওনাকে গ্রান্ট করে নাই। অফেন্সটা খুবই সিরিয়াস হওয়ার কথা, কারণ আমেরিকায় ছোটোখাটো ক্রাইমে কাউকে বেশি দিন আটকে রাখে না। একটু বড় ক্রাইম হলে যখন এটা ফেলোনিয়াস অ্যাসল্ট বা ফেলোনি জনগণের বিরুদ্ধে হয়, পাবলিক ইন্টারেস্টের বাইরে যায়, মনে করে যে লোকটা সবার জন্য ক্ষতিকর, ভীত সন্ত্রস্ত, তখনই তাকে ওইভাবে জেলে আটকে রাখে বা ডিটেনশনে রাখে বা কারাগারে রাখে। সো এই ক্ষেত্রে উনি চাইলেই ডেট আগাইতে পারবেন না। বাদী আপনাকে আবারও সতর্ক করে দিচ্ছি, দিস ইজ নট ফান মাই ফ্রেন্ডস। একটা আপনি ভাবলেন যে আপনার ওয়াইফকে বা হাজব্যান্ডকে আপনি একটু শাস্তি দেবেন, আমেরিকায় 911 কল দিয়ে তাকে ধরে নিয়ে যাবে, দিস ইজ নট ফান। কেন ফান না? কারণ আপনি একবার বন্দুকের যেমন গুলি বের হয়ে গেলে ফেরত নিয়ে আসা যাবে না, সেইমভাবে আপনি একবার কমপ্লেন করলেন, আপনি যখনই সাইন দিলেন ডোমেস্টিক ভায়োলেন্সে রিপোর্ট হয়ে গেল, তোলার ক্ষমতা তার আর নাই। কারণ হচ্ছে তোলার ক্ষমতা তার নাই। গভর্নমেন্ট যখন কেস হয় স্টেট ভার্সেস মিস্টার ইসলাম, স্টেট ভার্সেস মিস্টার রানা আহমেদ হয়ে যাবে, তখন আর রানা আহমেদ এগেনস্ট উইটনেসকে স্টেট, তখন তারা হচ্ছে কমপ্লেনের উইটনেস। আর একবার যে উইটনেস সাক্ষী দেয় ডোমেস্টিক ভায়োলেন্সে একমাত্র কেস, ওইখানে আপনি ইচ্ছা করলে যে প্রথম সাক্ষী দিয়েছেন ওইটাকেই তারা সাক্ষী হিসেবে ধরবে। আপনি কোর্টে না গেলেও চলবে, প্রডিউস করা খুব একটা ইম্পর্টেন্ট না। যে কারণে নিউ ইয়র্ক স্টেটের এক সিনেটর যখন তার গার্লফ্রেন্ডকে মেরেছিল, তাকে আর কেসটা উইথড্র করতে পারে না, সে মিসডিভিনার, সে গিলটি প্লি করতেই হয়েছে। অনেকেই জানেন, আমি নাম বলবো না, নাম বলে কাউকে ছোট করতে চাই না। সো জিনিসটা চাইলেই আপনি কেস তুলতে পারবেন না। যদি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি যদি কোনো অনুমতি না দেয়, তারা যদি মনে করে দেশ prosecute this guy, they will prosecute, আপনার ক্ষমতার বাইরে। কেন করে না? আমরা তো জাজ নিয়োগে অংশগ্রহণ করি, অনেক জাজরা যখন বলে যে, আমি যখন তাদের কাছে বিভিন্ন সময় কথা বলি যে আমাদের কমিউনিটি, ইমিগ্রেন্ট কমিউনিটির যে সমস্যাগুলো হচ্ছে কি, তারা ইমোশনালি কল দেয়, তারা পরে আর রিয়েলাইজ করে যে আমার হাজবেন্ড তো একমাত্র আর্নিং মেম্বার, তারা কি ঢুকাইলাম, জেলে ঢুকাইলাম, সে না আসলে আমি খাবো কি, চলবো কি। কিন্তু জাজ বলে কি যে আমরা এট দ্য এন্ড আমরা ঘুমাইতে
পারি না যদি একটা নারী বা পুরুষ কারোর বিরুদ্ধে কল দেয় সে তাকে হত্যা করার হুমকি দিচ্ছে, তখন আমরা মনে করি দিস রিয়েল। হয়তো ওয়েদার আমি তাকে আজকে বাসায় দিয়ে দিলাম, কালকে সে যদি খুনটা হয়ে যায়, তখন যেহেতু আমরা জানি না কে সত্য কে মিথ্যা, এই দায়িত্ব কে নেবে? আমি তো তখন দায়ী মনে আমার নিজের কাছে গিল্ট আসবে, আমি আজকে তাকে রিলিজ করে দেওয়ার কারণে সে খুনটা করলো। তারাই জন্য পাবলিক সেফটিকে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর এই দেশে আমরা যে কালচার থেকে এসেছি, আমেরিকার কালচারটা একটু ভিন্নতা আছে। এই দেশে কিন্তু এরকম ঘটনা ঘটে, যেই কারণে তারা সবাইকে এক পাল্লায় মাপে, আইন সবার জন্য সমান, এইভাবে তারা ট্রেন করে। আপনারা ইচ্ছা করলে ডোমেস্টিক ভায়োলেন্স আপনারা চাইলেই তুলতে পারবেন না, ডিপেন্ড করে ওইটার সিরিয়াসনেস কতটুকু তার উপরে। অনেক ধন্যবাদ সারা বেগম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আমার নাম ইউহা। জি। আমি টেক্সাস থেকে কল দিচ্ছি। জি। ডাবলিং হচ্ছে কেন? জি বলুন। আপনি স্পিকারে যদি কথা বলে থাকেন স্পিকারটা বন্ধ করুন। না, আমি হেডফোনে আছে। হেডফোনটা খুলে ফেলুন, হেডফোন খুলে ফেলুন। জি জি। আমি 2008-এ আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো ওদের কাগজ আসছে যে ভিসা ফি দেওয়ার জন্য, কিন্তু আমার দুইটা বোনের বাচ্চারা, একজন হলো 99-এ, আরেকজন হলো 2001-এ, আরেকজন 94-এ। এই তিনজনের ভিসা আসে, ভিসা ফি দিতে বলে নাই, ওদের ভিসা আসে নাই। তো ওদেরকে কি কোনোভাবে আনা যাবে নাকি এটা? আরেকটা হলো আমার বোন হলো গ্রিন কার্ড হোল্ডার, তার হাজবেন্ডের জন্য 1.5 বছর আগে অ্যাপ্লাই করতে, কতদিন লাগতে পারে, এটাই আমার কোশ্চেন ছিল। অনেক ধন্যবাদ ইউহা আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ ইউহা। এই প্রশ্ন আমরা এতবার প্রতিটা এপিসোডে একবার না একবার শুনতে হয়, আমরা বলতে হয়, আমার কলিগরাও বলে। এই ক্ষেত্রে আমরা দেখতে হবে কবে আপনার ডেটটা রিসিভ করেছে, কবে প্রায়োরিটি ডেট কবে, এবং আপনার অ্যাপ্রুভাল হয়েছে কবে, এবং ডকুমেন্টারি কোয়ালিফাইড ডেট ভিসা নাম্বার অ্যাভেলেবল কবে, এগুলো দেখতে হবে। দেখলে আমরা বুঝতে পারবো যে আপনারটা কার্ডটা আসলে সিএসপি এর রুলসে আমরা ইনক্লুড করতে পারবো। অনেক সময় তারা ভুল করে, যদি ইউএস এমবেসি বা ইউএসএস বা এনবিসি ভুল করে, আমরা নোটিশ দিলে তারা ঠিক করে দেবে। তারা যদি সঠিকভাবে মানে গণনা করে থাকে তাহলে তো ঠিক করার সম্ভাবনা। আপনার একজন অ্যাটর্নির সাথে ফোনে করেন বা কাগজগুলো দেখার পরে যোগাযোগ করা উচিত। আপনি একটা সঠিক এইরকম মানে অন্ধকারে না থেকে আপনি একজ্যাক্ট ক্যালকুলেশন পাবেন আসলে এটা হবে কি হবে না। আমরা আপনার সব ডকুমেন্ট দেখলে বলে দিতে পারবো আসলে এটা হবে কি হবে না। আপনি অযথা টেনশন করে লাভ নেই। অনেক ধন্যবাদ ইউহা আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি সারা বেগম, জি বলেন সারা। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনি কি স্পিকারে দিয়ে কথা বলছেন বা কানে হেডফোন লাগিয়ে কথা বলছেন? খুলে ফেলুন, স্পিকার বন্ধ করুন। জি। তো এই 4 দিন হয়েছে আমার ভাইয়ের উপর, আমার ভাইয়ের বউ হচ্ছে কেস করছে 4টা বিষয়ের উপর। and then এখন উনি জেনে আছে, and then ওনার কেসের শুনানি হচ্ছে গিয়ে 1 মাস পর। যখন হচ্ছে এই প্রথম ধরে নিয়ে যে একদিন রাত্রে হচ্ছে কোর্ট উঠছিল মানে জেলের ভিতরে, তখন আমি গেছিলাম। তো জজ বলছে যে শুধু তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলতে পারবে না বা কাউকে দিয়ে কথা বলাইতে পারবে না, আর তোমার ওয়াইফ এই চার্জ করছে। এখানে নেক্সট 1 মাস পর হচ্ছে কিছু হবো। জি। আপনি কোন স্টেটে সারা? I'm sorry? আপনি কোন স্টেটে? টেক্সাস থেকে? জি। আচ্ছা, টেক্সাসে। আপনার ভাই গ্রিন কার্ড না সিটিজেন? না, আমার ভাই গ্রিন কার্ড। সো সরি টু সে, আপনার ভাই যদি এক্সট্রিমলি সরি এইসব ঘটনা ঘটতেছে, কিন্তু এটা অনেক সময় মানসিক
অসুস্থতার কারণে ঘটনাগুলো ঘটে। অনেকে কিন্তু আমরা জানি না, আমরা 90% লোক মানসিকভাবে সিক, কিন্তু আমরা বুঝি না, নিজেরাই বুঝি না আমরা সিক। তো সবারই এখানে কাউন্সিলিংয়ের প্রয়োজন এইসব ক্ষেত্রে। ওই মহিলা হয়তো ইচ্ছা করে কিছু করে না, হয়তো রাগের মাথায় কল দিয়ে এখন সে আটকা পড়ে গেছে, ইট হ্যাপেন্স। আমি সবসময় এটা ফান বলি, এটা ফান না, আপনারা 911 নিয়ে খেলা করবেন না, কারণ এটা বাংলাদেশ না, ইটস আমেরিকা, এভরিথিং ইজ টেকেন ভেরি সিরিয়াসলি। আপনি যখন অভিযোগ করবেন সবাই এটাকে সিরিয়াস ভাবেই নেবে। আপনি যদি মনে করেন ভয় দেখাচ্ছেন, নয়, ভয়টা না, এটা হচ্ছে সিরিয়াস একটা ম্যাটার। এখন আপনার ভাইয়ের যেটা হবে, ওনাকে 1 মাসের আগে আর ডেট হবে না। যদি ওনাকে বন্ডের জন্য অ্যাপ্লাই করে থাকেন, যদি বন্ড গ্রান্ট হয়ে থাকে, কত হয়েছে আমরা জানি না, আপনি যোগাযোগ করেন, ভালো একজন অ্যাটর্নির সাথে কথা বলেন টেক্সাসে, সে হয়তো আপনার কোর্টে আপনাকে রিপ্রেজেন্ট করবে আপনার ভাইকে। এবং আনফর্চুনেটলি যদি এই কেসে আপনার ভাই যদি দোষ স্বীকার করে, ওনার গ্রিন কার্ডটা আর থাকবে না, আজকে না হোক কালকে গ্রিন কার্ডটা বাতিল হয়ে যাবে, এটাই ধ্রুব সত্য। এমনও লোক আমি দেখেছি, হাজব্যান্ড গ্রিন কার্ড তার ওয়াইফকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে, হাজব্যান্ডের মাধ্যমে ওয়াইফ গ্রিন কার্ড পেয়েছে। আসার পরে সেই ওয়াইফ কোনো কারণে, হাজব্যান্ড যেহেতু সিটিজেন না, গ্রিন কার্ড তার নামে কমপ্লেন করেছে, হাজব্যান্ড জেলে গেছে, তার গ্রিন কার্ড বাতিল হয়ে গেছে এবং ওয়াইফ দিব্যি সিটিজেন হয়ে গেছে, হাজব্যান্ড আর বাংলাদেশে আর ফিরতে পারে নাই। সো এই ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন, আপনার সামান্য ভুলের কারণে একটা জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই ভুলগুলা কাউকে করে না। তবে হ্যাঁ, আপনার সব দিকে প্রতিক্রিয়া আছে। আবারও বলি, আমি অ্যাটর্নি এট ল, আমি কোনো সময় অন্যায় অত্যাচার সহ্য করেন এটাও বলবো না, ন্যায় বিচার পান এটা আমরা চাই, কিন্তু মিথ্যাভাবে কোনো কাউ অভিযোগ করবেন না বা এগ্রিভেট করবেন না। ধরেন 1টা থেকে 10টা বলবেন না। আবার অনেকে ম্যারেজ ফ্রড করে, যেমন এই জিনিসটা আমরা করে থাকি। আইনটা 2 দিকেই আছে। কেউ হয়তো গ্রিন কার্ডের উদ্দেশ্যে বিয়ে করে এই দেশে আসে, যখন যদি ওই মেয়ে বা ছেলে সে বুঝতে পারে যে ম্যারেজ ফ্রড, তার উদ্দেশ্যটা ছিল গ্রিন কার্ডের জন্য, সে কিন্তু চাইলে অভিযোগ করলে ওই গ্রিন কার্ডটা বাতিল হইতে পারে, তদন্ত করতে পারে তারা। আবার যদি যেই লোককে নিয়ে আসছে, সে যদি মনে করে তাকে অ্যাবিউজ করা হচ্ছে এই গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে, সে কিন্তু চাইলে অ্যাবিউসিভ রিলেশনশিপে বের হয়ে আসতে পারে। কমন একটা মিস্টেক হয় অনেকে 2 বছরের গ্রিন কার্ড পাওয়ার পরে যখন সম্পর্ক টিকে না, তালাক হয়ে যায়, তখন তারা মনে করে ভাওয়া ফাইল করতে হবে 360। নো, there is no 360। তখন আপনার গ্রিন কার্ডটা মানে কন্ডিশন রিমুভ করার জন্য অনেকগুলো ওয়ে আছে। অনেকে দেখছি মানে লিগেল যারা কাজ করে তারাও মিস্টেকটা করে। আমি অনেকগুলো কেস পেয়েছি, তাদেরকে ভুল পথে পরিচালিত করে। হ্যাঁ, তোমার তো গ্রিন কার্ড আছে, কি হয়েছে, এখন তোমার ভাওয়া করতে হবে। ভাওয়াটা হচ্ছে তাদের গ্রিন কার্ড নাই, তাদের জন্য তাদের ভাওয়ার সেকশন ভিন্ন, কিন্তু 360 হচ্ছে যাদের গ্রিন কার্ড নাই। আর যাদের গ্রিন কার্ড আছে তারা হবে 751, কন্ডিশন রিমুভ করতে হবে। যদি আপনার প্রমাণ করতে হবে লাস্ট 2 ইয়ার্স আসার পর থেকে আপনি গুড ফেথে বিয়েটা করেছিলেন, আপনার প্রতারিত ভুল ছিল না। আপনি অ্যাবিউজ হইতে পারেন অথবা মিউচুয়ালি ডিভোর্স হইতে পারে, দেয়ার ইজ লট আদার ওয়েজ। আমি সবাইকে বলি, যদি আপনারা কোনো সমস্যায় পড়েন, একজন অ্যাটর্নি না, কারণ সব অ্যাটর্নি সব তথ্য জানেন না, আপনারা সবাই সবটাতে এক্সপার্ট না। আপনি 2-3জনের সাথে কথা বলেন, তারপর সিদ্ধান্ত নেন কার মাধ্যমে কাজটা করবো। এটা আপনাদের জন্য ভালো, কারণ আপনি স্টাক হবেন না কোথাও। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ সারা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হচ্ছে দুইটা প্রশ্ন। জি। প্রথম প্রশ্নটা হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ মোরাদ হোসেন, আমি কল করছি ভার্জিনিয়া থেকে। জি। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি আপনার গ্রিন কার্ড আমার এখন গ্রান্টেড হয়েছে আপনার লাস্ট ইয়ার জানুয়ারিতে। তো আমার ফিঙ্গারপ্রিন্ট রিসিভ করা হয়েছে, আমার অ্যাপসে দেখাইতেছে যে 7 মান্থ, আর আমাকে বলা হয়েছে যে 23% আমার কার্ড রেডি হয়েছে। এখন 221 দিনের মধ্যে এটা আমাকে একটা মেসেজ করবে। তো অলরেডি আমার এখানে 211 ডেজ ডান হয়েছে। এইটা কি পসিবিলিটি আছে কিনা যে 23% পরে আমি 221 দিনের মধ্যে আমার নেক্সট মেসেজ আসার সম্ভাবনা আছে, লাইক গ্রিন কার্ডের? আর আমার ফ্যামিলির জন্য অ্যাপ্লাই করতে ওইটা হচ্ছে 401 দিন দিতে। এটা কতদিন লাগতে পারে ওদের এটা অ্যাপ্রুভাল হয়ে আসার জন্য? আমার এই সালাম ব্যাংকে হওয়ার পরে 401 দিন লিখছে।
অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। অ্যাটর্নি মঞ্চে। অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে যদি আপনি ফ্যামিলির জন্য I-730 ফাইল করতেন তখন কিন্তু কুইক প্রসেসে চলে আসে, এবং 730 ফাইল করে থাকেন খুব সহসায় চলে আসার কথা। আর আপনার গ্রিন কার্ড হওয়ার পরে যদি আসে তাহলে একটু সময় লাগবে। যথারীতি যারা গ্রিন কার্ড দিয়ে ফাইল করে F2-এ সেম ক্যাটাগরি আপনি ফলো করেন। আপনি যেহেতু দিন, ক্ষণ, তারিখ পর্যন্ত হিসাব করতে পারেন, এটা আপনি প্রসেসিং টাইম দেখলেই বুঝে যাবেন। আর আপনার যেই প্রগ্রেসটা দেখছেন ওইটা আপনি ফলো করেন, আপনি বুঝতে পারবেন কবে আসতে পারবেন। কিন্তু এই স্পেসিফিক কোনো টাইম আপনি দিতে পারেন না, কারণ আপনার যে ডকুমেন্ট তারা রিভিউ করে উইন করার পরে অনেক গ্রিন কার্ড এখন অন হোল্ড আছে, কারণ তারা ডকুমেন্ট যাচাই বাছাই করছে। বাংলাদেশ থেকে যারা ডকুমেন্ট দেয় একই ডকুমেন্ট পুনরাবৃত্তি হয়, অনেক অফিসে একই জায়গায় বৈশাখালী নাম ঠিকানা বদলায় তারা দিয়ে দিচ্ছে। সো এগুলা কিন্তু সরকার এখন বুঝতে পারছে, আগে হয়ে গেছে ভাববে না যেটা হয়ে গেছে আরেকটা হবে না, আরেকটা তাদের তদন্ত কেন করবে, কারণ ডিপেন্ড করে আপনার অনেক অফিসে শুনছি যারা বৈশা এক লোক বসাতে নাম দেন ঠিকানা দেন ঘটনা বদলে দিচ্ছে। যেমন এলডিপি যারা করে তারা প্রতিটা জেলায় এলডিপির কমিটি, আপনি দিবেন একটা আমি দিব আরেকটা, মিস্টার ইসলাম দিবে এলডিপি কমিটি তাদের জেলার প্রেসিডেন্ট মিস্টার শাখাওয়াত, মিস্টার আলমে দিবে তার জেলা, একই জেলার লোক কিন্তু বলবে যে তার জেলার কমিটি হচ্ছে মিস্টার আহমেদ হোসেন। তা আপনি এগুলা যদি ম্যাচ করে, আসলে তো কমিটি নাই যদি দেখে তারা, তখন তো কোনটা সত্য, ওরটা সত্য না ওরটা সত্য। দিস ইজ হ্যাপেনিং, ইটস ট্রুথ। সো এই ক্ষেত্রে তারা রিভিউ করে অনেকেরটা কিন্তু আটকা পড়ে যাবে। আপনারা এই জন্যই সবসময় বলি যে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন। মিথ্যার তথ্য দিয়ে আপনি যা কিছু অর্জন করেন না কেন একসময় না একসময় আমেরিকাতে কোনো কিছু তামাদি হয় না, এগুলো হচ্ছে ক্রাইম, এগুলা কখনো ক্রাইম কখনো তামাদি হয় না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। মোহাম্মদ হামজা যে প্রশ্নটি করেছেন, আমরা খুব বিনয়ের সঙ্গেই বলছি যে কত সময় লাগতে পারে কোনো বিষয়েরই এটা জবাব দেওয়া সম্ভবপর নয়, কারণ এখন একটা অস্থিরতার মধ্যে চলছে এবং দীর্ঘদিন ধরে ব্যাকলগ আছে সব কিছুতেই। সুতরাং এই কতদিন সময় লাগবে আমরা এই প্রশ্নের উত্তর দিতে সক্ষম নই। আপনার প্রশ্নের জন্য, কনসার্নের জন্য ধন্যবাদ। মেহেদি হাসনাত তিনি বলছেন আমার আইএস অফিসে কেসের রিপোর্টিংয়ের ডেট আছে, গেলে কি কোনো সমস্যা হবে কিনা? ধন্যবাদ। আমি সবসময় বলে থাকি আইস, ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট এবং USCIS যদি কোর্টে, ইমিগ্রেশন কোর্টে কারোর কোনো ডেট থাকে অবশ্যই আপনারা যাবেন, কারণ হচ্ছে না গেলে আপনার দুইটা জিনিস হতে পারে, তারা আপনাকে রিভিউ করবে, ছেড়ে দিতে পারে, রাখতেও পারে। আর যদি আপনি না যান তাহলে আপনার অটোমেটিক তারা আপনাকে ফিউজিটিভ ইউনিটে, তারা আপনার বাসায়, তারা কিন্তু জানে আপনি কোথায় আছেন, কোথায় কাজ করছেন, তারা কিন্তু আর বাসায় এসে ধরবে। বেটার তাদের সাথে কোঅপারেট করাটা, যদি ডেট থেকে থাকে কোঅপারেট করবেন। সেম কোর্টে যদি ডেট থাকে, অনেকে ভাবে কোর্টে ডেট থেকে তারা ধরে নিয়ে যাচ্ছে, কেন যাবে? যদি আপনি কোর্টে হিয়ারিংয়ে যান, অপশন দুইটা, আপনাকে তারা সুন্দরভাবে ব্যবহার করে, যদি আপনার কোনো কারণ থাকে আপনাকে ডিটেন করতে পারে। দুইটা অপশন, 50-50 চান্স অনেক ক্ষেত্রে, সব ক্ষেত্রে অবশ্য, কারণ আমরা বললেই বুঝতে পারি কাকে ধরতে পারে। সো আবার যদি আপনি না যান, আপনি অটোমেটিক ইন অ্যাবসেন্সে ডিপোর্টেশন হচ্ছে, তখন আপনি ফিউজিটিভ হয়ে গেলেন ইমিগ্রেশনের কাছে, আপনাকে তারা যে কোনো সময় যে কোনো জায়গাতে অ্যারেস্ট করতে পারে। সো বেটার আপনি সবসময় বলে আইন জানুন এবং সাহসের সাথে মোকাবেলা করার চেষ্টা করুন, প্রস্তুত থাকুন। এবং সেক্ষেত্রে বোধহয় মেহেদি হাসান আপনার কাছে একটা পরামর্শই থাকবে আমাদের, যে যেতে তো আপনাকে হবেই, যেটা উনি বললেন, সেক্ষেত্রে একজন অ্যাটর্নিকে যদি সাথে নিয়ে যান তাতে বোধহয় আপনার কিছু, যদি আপনার অ্যাটর্নির সাথে যায়, একটা উইটনেস গেল, জানতে পারলো, সব ডকুমেন্ট নিয়ে গেল। ফার্স্ট টাইম হয়, যে রেগুলার ডিউটি থাকে, যে আপনি আগে গেছেন এখনো যাচ্ছেন, ওই ক্ষেত্রে তারা তো আপনার ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট হয়ে যায়, তারা আপনি জানেন কেন যাচ্ছেন, এখানে ভয়ের কাজ কম। কিন্তু প্রথম দিন যেতে হয় তাহলে আপনি বের করেন। অনেক ধন্যবাদ মেহেদি হাসান আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। প্রশ্ন হলো যে আমি আমার ছেলের জন্য অ্যাপ্লাই করছি, ম্যারিড ছেলে, জি 2009 এর অগস্টে। জি, এখন এই তো 16-17 বছর চলতেছে, তার কতদিন লাগতে পারে? অ্যাটর্নি মঈন চৌধুরী, এই কতদিন লাগতে পারে এটা প্রশ্নের উত্তর দেওয়া 2016 হলে আরো 4 বছর অপেক্ষা করা উচিত আপনার মনে হয়, আরো 4 ইয়ার্স অ্যাবাউট, কারণ 2012 চলে এখন।
2011 চলে, আপনি মিনিমাম 4 ইয়ার্স, 4 থেকে 5 বছর, এটা সাধারণভাবে বললাম, কিন্তু আসলে কতদিন লাগবে, কম লাগতে পারে, বেশি লাগতে পারে। হ্যাঁ, আমরা ঠিক অসহায় এই ধরনের প্রশ্নের উত্তর দিতে, আসলে আমরা দিতে পারি না বলে আমাদের খারাপ লাগে, হয়তো আপনাদেরও খারাপ লাগে যে হয়তো আমরা অ্যাভয়েড করছি, তা নয়, আসলে আমাদের খুব খারাপ লাগে যে আপনাদের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর আমাদের কাছে জানা নেই, আমাদের অতিথির কাছেও জানা নেই, এমনকি যারা ইমিগ্রেশন অফিসে কাজ করেন তারাও বলতে পারেন না। সুতরাং এই কতদিন সময় লাগতে পারে, সত্যি দুঃখিত এই প্রশ্ন উত্তর দিতে পারছি না। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। ওয়ালাইকুম। আমি মোহাম্মদ আরিফ খান, আমি পেনসিলভেনিয়া থেকে বলছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমি ফার্স্টে আমি একটি ইউএস সিটিজেন, আমি আমার স্পাউসের জন্য অ্যাপ্লাই করছি আগস্টের 1 তারিখে। এখন আমি রিজিস্ট্রিং এর দ্বারা পেয়ে গেছি। সো আমার কোয়েশ্চেনটা হচ্ছে, এটা আপনি কি প্রশ্ন বুঝেছেন? কদিন লাগতে পারে, একই প্রশ্ন হচ্ছে, আপনার সার্ভিস সেন্টার উপর ডিপেন্ড করে, কিন্তু আপনি অ্যাবাউট 9 মান্থ টু 1 ইয়ার বা 1.5 ইয়ার মধ্যে অ্যাপ্রুভাল চলে আসার কথা, এরপর প্রসেসিং যে সময় লাগে। কিন্তু আবারও বলছি, রানা ভাইয়ের সাথে একমত হয়ে, আমরা আপনার এক্সাক্ট টাইম বলাটা ঠিক হবে না, কারণ বিভিন্ন সার্ভিস সেন্টার বিভিন্ন রকম টাইম লাগে, এবং আপনার ডকুমেন্টের উপর অনেক তারা রিকোয়ারমেন্ট আসতে পারে, আপনি প্রপারলি ফাইল করছেন কিনা, আবার আরএফএ চাই কিনা, সম্পর্ক বিশ্বাস করে কিনা। মাঝে একটা কথা বলে, অনেকে টেলিফোনে বিয়ে করে, টেলিফোনে বিয়েটা কিন্তু ইমিগ্রেশনের আইন সিদ্ধ না। বলবেন মইন ভাই অনেকে তো চলে আসছে, আপনি কেন এই কথা বলেন? অনেকে চলে আসছে, ঠিক আছে, কিন্তু এটা যদি ধরা পড়ে টেলিফোনে বিয়ে করছে, বিয়েটা রিয়েল বিয়ে ধরা হবে না, কারণ এই দেশে বাংলাদেশের লাইসেন্স হয় না। এই দেশে যেমন লাইসেন্স করে বিয়ে করতে, বাংলাদেশের বিয়েটা হয় একবারেই হয়, এবং বিয়ের পরে একটা ক্লজ আছে কোথায় তারা একসাথে থেকেছে, তো একসাথে কোথাও না থেকে বিয়েটা আইন সিদ্ধ হলো না। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাঁধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সেই ব্যস্ততা উপেক্ষা করে, সর্বোপরি আমি জানি আপনাকে পাওয়া খুব কঠিন হয়, তারপরে সমস্ত ব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলছেন। কারণ এই সারা বেগম লিখেছে যে আমরা খুব অসহায়, আমরাও খুব অসহায় হয়ে গেছি। এই যে বিষয়টি বলেছেন, উনি প্রশ্ন করেছেন, ওনার কথাটা বলছে এরকম হাজার যারা মন খুলে বলতে পারে না, উনি সে কারণে আপনার এই চমৎকার এই যে উপস্থাপনা এবং আপনার এই চমৎকার বিষয়টির উপরে আলোচনা সত্যি আমাদেরকে ঋদ্ধ এবং প্রাণিত করেছে। ভাই, টিভিএন 24 সাথে থাকুন, সবাই ভালো থাকবেন। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলেছি, যে ডোমেস্টিক ভায়োলেন্স, এই ডোমেস্টিক ভায়োলেন্স কেবল পারিবারিক একটা সমস্যা নয়, বরং একজন অভিবাসীর ভিসা, গ্রিন কার্ড এবং ভবিষ্যৎ নাগরিকত্ব ধ্বংস করে দিতে পারে। সুতরাং এরকম অবস্থা থেকে যাতে আমরা দূরে থাকি, এবং আজকের আলোচক বারবারই যে কথাটি বলেছেন সত্য বলেন, এবং আমাদেরকে এখানে গ্রিভেন্স বা প্রতিশোধ নেওয়ার মতো যদি কোনো মানসিকতা থেকে থাকে, সেটা থেকে আমরা দূরে থাকি। আমরা যে কোনো সমস্যা হতেই পারে, পারিবারিক সমস্যা, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা শেষ করি, এবং সেখানেই যদি কারোর সাথে একেবারেই সম্পর্ক না টেকে, সেটারও রাস্তা খোলা আছে, সেই পথ আমরা নিয়ে নিই। অযথা আমরা নিজেরা যেন এই যে একটু সারা বেগম যেটা বললেন, আমরা খুব অসহায় আছি, হাজার হাজার মানুষ এই অসহায়ত্বের মধ্যে আছি, সেখান থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।